আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এইচএসসি 24 ব্যাচ তোমাদের কিন্তু 12 তারিখ হচ্ছে কৃষিগুচ্ছ পরীক্ষা। তো আমরা অলরেডি তোমাদের জন্য রসায়নের প্রথম পত্রের 5 বছরের কৃষিগুচ্ছে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান ক্লাস কিন্তু ইতিমধ্যে দিয়েছি। আজকে হচ্ছে আমরা রসায়নের দ্বিতীয় পত্রের যে এই যে কৃষিগুচ্ছে বিগত 5 বছরে যে সকল প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আজকে ক্লাসে সমাধান করব। কোন কোন অধ্যায় থাকছে সেখানে? পরিবেশ রসায়ন থাকছে, জৈব রসায়ন খুবই গুরুত্বপূর্ণ, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই 4টা অধ্যায় থাকছে। তাহলে চলো আমরা দেখে আসি যে কোন কোন প্রশ্ন এসেছিল এবং কিভাবে সেগুলো সমাধান করতে হবে। তো বেসিক্যালি 2019 থেকে 2023 সাল পর্যন্ত, তো এইখানে বেসিক্যালি 2019 সাল থেকে আর কি তোমার হচ্ছে কৃষি গুচ্ছটা চালু হয়। তো এইখান থেকে 23 সাল পর্যন্ত এখন অবধি হচ্ছে কৃষিগুচ্ছ চালু অবস্থায় আছে। তো শুরুতে আমরা হচ্ছে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। তো তোমাদের আগের ব্যাচের ভাইয়া আপুদের যে কোশ্চেনটা আসছে দেখো 23-24-এ প্রথম কোশ্চেন, আদর্শ গ্যাসের সমীকরণ কি? আচ্ছা, খুবই বেসিক একটা কোশ্চেন। এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এই সূত্রটা আমরা বারবার ইউজ করতে থাকি, পিভি ইকুয়াল টু এনআরটি। কোন অবস্থাটাকে এসটিপি বলা হয়? এসটিপি কাকে বলা হয়? যখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা 0 ডিগ্রি মানে কি 273 কেলভিন এবং এবং তোমার কি 1 এটিএম অথবা 76 সেন্টিমিটার পারদ-চাপ অথবা 101,325 প্যাসকেল, এই অবস্থাটাকে আমরা কি বলি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে দেখো এখানে কোনটা হবে? 0 ডিগ্রি 760 সেন্টিমিটার না, এটা হবে না। 273 কেলভিন না, শুধু 273 কেলভিন তো না, 0 কেলভিন তো না, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 76 সেন্টিমিটার পারদ-চাপ, এই যে এটা হবে আমার আনসার, ডি নম্বরটা। পরের কোশ্চেনটাতে যাই। নিচের উল্লিখিত বায়ু দূষণকারী গ্যাসসমূহের মধ্যে কোনটিকে নীরব ঘাতক বলা হয়? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। ছোটোবেলায় পড়ছিলাম। নীরব ঘাতক কেন বলা হয়? কারণ এটার কোনো একটা ওই রকম স্মেল নাই, লুকিয়ে লুকিয়ে মানুষের বডিতে প্রবেশ করে, নাকের মধ্যে বা মুখের মধ্যে দিয়ে বডিতে প্রবেশ করে, শ্বাসকষ্ট, নানা ধরনের মৃত্যু ঝুঁকি পর্যন্ত চলে যায় এই কার্বন মনোক্সাইডটা যখন আমাদের বডিতে প্রবেশ করে। তো এর জন্য এটাকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। এরপরে 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ দেয়া আছে 12 অ্যাটমসফিয়ার। উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? ঠিক আছে, এ গ্যাস। তাহলে এ গ্যাসের জন্য আমি যদি আংশিক চাপ বের করতে চাই, এ গ্যাস, তাই না? আংশিক চাপ বের করতে হবে কার? এ গ্যাসের। তাহলে আমরা সূত্রটা তো জানি। আংশিক চাপ কিভাবে বের করে বলো তো? আংশিক চাপ কার জন্য? এর জন্য। নিচে থাকে মোট মোল সংখ্যা। মোট মোল মানে কার কার মোল? এখানে এ গ্যাস এবং বি গ্যাসের মোট মোল কত? 40 মোল, লেখো 40। উপরে যে গ্যাসটা নিয়ে কাজ করবো এ গ্যাস, সেই গ্যাসের মোল এই যে 10 ইন্টু মোট চাপ। মোট চাপ কত দেয়া আছে এখানে? 12, এই যে। তাহলে এখানে আনসার কত আসবে? দেখো 10 আর 4 কাটাকাটি, 40 কাটাকাটি করলে নিচে থেকে 4, উপরে থেকে 1, আর 4 আর 12 কাটাকাটি করলে 3, তাহলে এখানে থেকে 3। তাহলে এই যে 3 হবে আমাদের আনসার, ঠিক আছে? ওকে, কেপিকিসি তো আমরা আংশিক চাপ বের করছি। একই তাপমাত্রায়, মানে তাপমাত্রা এখানে ফিক্সড, আরএমএস বেগের সঠিক ক্রম কি? আরএমএস। আচ্ছা, এই যে সিআরএমএসটার সাথে তোমার কিন্তু একটা সম্পর্ক আছে, এটাই করলে আমরা পড়ছি না, √3RT/m। তো এখানে তো বলছে একই তাপমাত্রা, মানে টেম্পারেচার সবার ক্ষেত্রে সেম, তাহলে এটা ধ্রুবক হয়ে গেল। এবং ধ্রুবক যেহেতু হয়ে গেছে, আরও তো একটা ধ্রুবক মান, তাই না? এবং 3ও একটা ধ্রুবক মান, তাহলে বাকি থাকলো কি? শুধুমাত্র আণবিক ভরটা। তাহলে আমরা এখানে ইকুয়ালটা বাদ দিয়ে সিআরএমএস লিখতে পারি না, যে ব্যস্তানুপাতিক তোমার √m। তার মানে এটা বোঝায় যে যার আণবিক ভর কম তার আরএমএস বেশি, তাই না? যার আণবিক ভর কম তার কি? আরএমএস বেশি। তাহলে দেখি আণবিক ভর কোথায় কম, তাহলে ওই অনুযায়ী বুঝবো সঠিক ক্রমটা কোনটা। আচ্ছা, এখানে দেখি সিআরএমএস এর ক্রম বের করতে হবে, ঠিক আছে? যেখানে আণবিক ভর কম পাবো সেটারই কি? সিআরএমএস বেশি। আচ্ছা, হাইড্রোজেনের এখানে কত? 2, রাইট? একটার জন্য 1, দুইটার জন্য 2। নাইট্রোজেন এখানে একটার জন্য 14, দুইটার জন্য 28, আণবিক ভর বের করতেছে। কার্বন ডাইঅক্সাইডের 44। আচ্ছা, তাহলে এখানে আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের কম, তার মানে তার সিআরএমএস বেশি হবে। তো এখানে ক্রমটা ঠিক আছে, তাহলে এটা হবে আমার আনসার, রাইট? এটা হচ্ছে আমার আনসার, বোঝা যাচ্ছে। কারণ এখানে আণবিক ভর কম এর থেকে এটা একটু বেশি, এর থেকে এটা সব থেকে বেশি। তাহলে সিআরএমএস কি? সিআরএমএস হাইড্রোজেনের যার আণবিক ভর কম তারই বেশি হবে, তাহলে হাইড্রোজেন হচ্ছে সব থেকে বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, আর ক্রমটা ঠিক আছে এখানে, এটাই আনসার। কোন জোড়ায় গ্যাসের ব্যাপন হার সমান? আচ্ছা, ব্যাপন হার সমান কিভাবে বুঝবো? কোন জোড়াটাতে ব্যাপন হার সমান? যেখানে আণবিক ভর সমান, তাই না? যেখানে আণবিক ভর সমান হবে সেখানেই তো তোমার হচ্ছে ব্যাপন হারটা সমান হবে। তাহলে আণবিক ভর কোথায় সমান? দেখি, কার্বন ডাইঅক্সাইডের 44, এটা ফিক্সড,
আমরা মুখস্থ পড়ছি। নাইট্রোজেনের এটা কত হবে? অক্সিজেন হচ্ছে এখানে 32 আর এখানে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 14, তাহলে এটা কত আসছে? এটা হচ্ছে 46, এটা হবে না আনসার। দুজন আণবিক ভর ভিন্ন। এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, নাইট্রাস অক্সাইড কত দেখি, নাইট্রাস অক্সাইডও 44, যে একটা নাইট্রোজেন 14, দুটার জন্য কত হবে? 28 আর অক্সিজেন 16, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। কোনটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে? আচ্ছা, কোনটা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দিবে? আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দিবে? না, এটা তো পানিতে মিশে না, এটার অদক্ষেপ দেখা যায়, সাদা অদক্ষেপ। এটাও পানিতে মিশে না, এটাও পানিতে মিশে না। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু পানিতে মিশে, তাই এটা হচ্ছে জলীয় দ্রবণে, মানে এটাকে যখন তুমি পানিতে ফেলবা, পানিতে ডুবাবা, তখন তুমি আয়ন পাবা। কি কি পাবা? একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর এটা কি পাবা? OH মাইনাস আয়ন। তাই হচ্ছে এটা আমার আনসার। বুঝে গেছে? আচ্ছা, এরপরে পানি ও জলে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত পিএইচ এর মান কত আছে? এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 6.5 থেকে 8.5। 6.5 মানে কি? মানে অনেক বেশি অ্যাসিডিক না, খুবই কম পরিমাণে অ্যাসিডিক। 8.5 মানে কি? অনেক কম পরিমাণে কি ক্ষারীয়, এটা আর কি পারফেক্ট পিএইচ এর মান। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কোনটা বলো তো? লুইস অ্যাসিড হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতে চায়, যে ইলেকট্রন গ্রহণ করতে চায়, যার ইলেকট্রনের ঘাটতি আছে, যার ইলেকট্রনের ঘাটতি। তাহলে এখানে কার ইলেকট্রনের ঘাটতি দেখো তো? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। কেন বলো তো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তখন অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় পরমাণুতে 8-এর কম ইলেকট্রন থাকে। কয়টা থাকে? দেখবা 6টা। তার মানে কি? অষ্টক সংকোচন। তার ইলেকট্রন সংখ্যা কি? কম আছে, 8-এর কম, অষ্টক সংকোচন। তো এর কারণে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি, সে যাবে ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে, তো তার ইলেকট্রন দরকার। তো দ্যাটস ওয়াই সে হবে কি বলো? লুইস অ্যাসিড। ওকে। আচ্ছা, সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত পিপিটি পার্টস পার ট্রিলিয়ন? এটা মুখস্থ রাখতে হবে, 35। ঠিক আছে, 35। বোল্টজম্যান ধ্রুবকের একক কত? আচ্ছা, এটা কেমনে বের করবো দেখো, মনে না থাকলেও বের করতে পারবে। E = 3/2 KT, এই সূত্রটা তো আমরা জানি, রাইট? এখান থেকে কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, তাহলে K = হবে তোমার E/T। এই যে টিটা নিচে চলে যাবে, রাইট? আর এখানে 3/2, আমি একক বের করতে যাচ্ছি, তাহলে এখানে E এর একক কি? জুল। তাপমাত্রা, T মানে টেম্পারেচার, এটার একক কি? কেলভিন, তাহলে জুল পার কেলভিন। এই যে এটা। ওকে। তারপরে কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? প্রোটন আসক্তি মানে কি? যার প্রোটন নেয়ার ইচ্ছাটা সব থেকে বেশি, যার প্রোটন নেয়ার ইচ্ছাটা সব থেকে বেশি। তাহলে প্রোটন মানে কিন্তু H+, তাই না? তার মানে প্রোটন নেওয়ার ক্ষমতাটা কার বেশি? এটা। আর নেয়ার আসক্তিটা সব থেকে বেশি কার? দেখো, পানি কি হবে? না, পানির কিন্তু হবে না। কেন বলো তো? পানির H+ গ্রহণ করার একটা ক্ষমতা আছে, কিন্তু সব থেকে বেশি না, মানে এই চারটার তুলনামূলক বেশি না। কেন? কারণ হচ্ছে এই যে পানি চাইলে H+ দান করতে পারে, পানি চাইলে H+ দান করতে পারে, কারণ তার মধ্যে অলরেডি H+ আছে। পানিকে ভাঙলে আমরা H+ এবং OH- পাই না, তার মধ্যে H+ আছে। তার মানে তার H+ সে গ্রহণ করতে পারে চাইলে, কিন্তু গ্রহণ করার আসক্তি অত বেশি নাই। তো এর কারণে এটা আনসার হবে না। সিমিলারলি এর ক্ষেত্রেও তা অ্যামোনিয়া হবে আনসার। কেন? কারণ অ্যামোনিয়া H+ কিন্তু তার মধ্যে নাই, সে চাইলেও H+ কি মানে তার মধ্যে তৈরি করতে পারবে না। তো তার H+ গ্রহণ করার একটা ক্ষমতা আছে, তার এটা H+ কি গ্রহণ করার ক্ষমতা আছে এবং বেশি আছে, তার আসক্তিটা বেশি। কিন্তু এখানে PH3ও তো হইতে পারতো, তাই না? হ্যাঁ, এও হইতে পারতো, এরও আসক্তি বেশি, এরও বেশি, কিন্তু তুলনামূলক অ্যামোনিয়ারটা বেশি। কেন? কারণ এখানে নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়, তাই এই দুইটার কম্প্যারিজনে নাইট্রোজেনের হচ্ছে তোমার প্রোটনের প্রতি আসক্তিটা বেশি। দুজনের আসক্তি বেশি, কিন্তু তুলনামূলক নাইট্রোজেনের বেশি, কারণ তার আকার কি ছোট এবং তার তড়িৎ-ঋণাত্মকতার মানও কি বেশি। ওকে, এর কারণে মাথায় রেখো এটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরবর্তীতে আমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যাব। আমরা তো 19-20, হ্যাঁ 19-20 পর্যন্ত দেখে ফেলছি। এখন আমরা অর্গানিক কেমিস্ট্রি যাই, খুবই ইম্পর্টেন্ট এবং অনেকগুলো কোশ্চেন আসছে। কোন যৌগটি অধিক অম্লীয়? আচ্ছা, কোনটা বেশি অম্লীয়? অম্লীয়তার একটা ক্রমও আছে, বুঝছো, জৈব যৌগের ক্ষেত্রে। তো সব থেকে বেশি হচ্ছে ট্রিপল বন্ড অম্লীয়র মধ্যে, এরপরে ডাবল বন্ড, এরপরে সিঙ্গেল বন্ড। তাহলে এখানে কোথায় ট্রিপল বন্ড আছে? এই যে ইথাইন, দেখছো ইথাইন 1। একটা কোশ্চেন পড়ছে না, ইথাইন 1 অম্লধর্মী কেন? তো বেসিক্যালি ট্রিপল বন্ড যাদের মধ্যে আছে তাদের অম্লীয়তা সব থেকে বেশি, বুঝছো, এই জন্য এটা এখানে যেখানে ট্রিপল বন্ড পাবা ওটা আনসার হবে, যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান কোথায়? আছে অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান হচ্ছে তেলে। ঠিক আছে, এটা একটু মুখস্থ রেখো। অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান কোথায় থাকে? তেলে। আচ্ছা, এরপরে হচ্ছে
হোফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদটির মান কি? আচ্ছা, হোফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা কি বলতো? এই যে একটা এসিড অ্যামার থাকে আরসি ও NH2, এটার সাথে বিক্রিয়া হয় কার বলো? ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? তো পরবর্তীতে কি উৎপন্ন হয় বলো তো? পরবর্তীতে এখানে কি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হয় হচ্ছে RNH3, এই যে, ঠিক আছে? অর্থাৎ অ্যামিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যামিন। তাহলে এখানে আনসার কি হবে? এই যে অ্যামিন। ওকে, আনসারটা কি? অ্যামিন। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে যাই। অ্যাসিড অ্যামাইড থেকে বেসিক্যালি অ্যামিন, ঠিক আছে, অ্যামিন উৎপন্ন করার প্রক্রিয়াটাকে আমরা যে বিক্রিয়ার মাধ্যমে করি এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ। ওকে, পরের কোশ্চেনটা, গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা কত? আচ্ছা, গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা যদি বের করতে চাও, জানতে হবে যে গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন আছে। গ্লুকোজের যখন স্ট্রাকচার দেখবা তার মধ্যে 4টা কাইরাল কার্বন, এটা মুখস্থই আছে অনেকের, কারণ সবসময় তো তোমার হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার এঁকে বের করাটা পসিবল হয় না, এই কারণে মুখস্থ রাখা উচিত, যেটা খুব কমন কোশ্চেন। গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন থাকে বলো তো? 4টি কাইরাল কার্বন, 4টি কাইরাল কার্বন। তাহলে আলোক সমাণু কেমনে বের করবা? আলোক সমাণু, তাহলে আলোক সমাণু বের করবা হচ্ছে এই সূত্র দিয়ে, 2n। তাহলে এখানে n এর মানটা হচ্ছে যতগুলো কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে 2^4, তাহলে এখানে আনসার আসবে 16। তাহলে এই যে এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা, অ্যাস্টারের সাধারণ সংকেত কি? আচ্ছা, অ্যাস্টার তো একটা জৈব যৌগ, এটা হচ্ছে একটা, এর সাধারণ সংকেত হচ্ছে RCOO কি প্রাইম, অর্থাৎ এখানে যে অ্যালকাইলটা থাকবে এখানে কিন্তু ভিন্ন একটা অ্যালকাইল যুক্ত হতে হবে, অ্যাস্টারের জন্য এটা শর্ত। তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা অ্যাস্টারের সংকেত। ওকে, সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইম যোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? আচ্ছা, সোডিয়াম বেনজয়েড, তাহলে সোডিয়াম বেনজয়েডটা আগে আঁকি। সোডিয়াম বেনজয়েড, এই যে এখানে COON, এটারে কি দিয়ে আমি হচ্ছে উত্তপ্ত করব? এখানে হচ্ছে বেসিক্যালি তাপ দেয়া লাগবে, এবং পাশাপাশি এখানে হচ্ছে সোডা লাইম মানে কি? মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো মিশ্রণকে আমরা বলি সোডা লাইম, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো তো? এখানে যেটা উৎপন্ন হয়, এই যে এখানে যে সোডিয়ামটা আছে না, সোডিয়াম আর অক্সিজেন এই দুইটা যাবে, এখানে তোমার হচ্ছে একটা সোডিয়াম যাবে আর হচ্ছে COO যাবে, এই যে Na, যে এখানে দুইটা Na দেখছো, তাহলে এখানে উৎপন্ন হবে Na2। এখানে একটা কার্বন, নাও কার্বন, অক্সিজেন কয়টা? 1 2 3টা, এই যে সোডিয়াম কার্বন উৎপন্ন হবে, আর এই হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেনটা যা এখানে বসবে, তাহলে আলটিমেটলি এই যে এখানে হাইড্রোজেন আর কি। তো এটা কে? এটা আসলে আমরা জানি বেনজিন, তাই না? বেনজিন। তাহলে সোডিয়াম বেনজয়েডকে যদি সোডা লাইম দ্বারা উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো? বেনজিন পাবো এবং সোডিয়াম কার্বনেট পাবো। তাহলে এখানে আনসার হবে হচ্ছে বেনজিন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। কোন যৌগটি sp2 সংকরণ প্রদর্শন করে? আচ্ছা, sp2 চাইছে। আচ্ছা, CH4, এখানে তো কার্বন কার্বন সব জায়গায় সিঙ্গেল বন্ড, তাহলে এটা sp3 হবে, রাইট? এই যে এটা হবে sp3। C2H4 দেখি আমরা, এই যে C2H4, তাহলে এখানে কার্বন কার্বন কি ডাবল বন্ড না? তাহলে এটাই sp2। ট্রিপল বন্ড থাকলে ইউজুয়ালি কি হয়? sp, আর ডাবল বন্ড থাকলে sp2। জৈব যৌগের উপাদানগুলো, আচ্ছা জৈব যৌগতে বেসিক্যালি কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোকার্বনের সাথে আরও কিছু থাকে। কি কি থাকে বলো তো? অক্সিজেন থাকে, ফ্লোরিন থাকে না, অক্সিজেনের সাথে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে আর সালফার থাকে, এই যে এটা হবে আনসার, ঠিক আছে? কার্বন এবং হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে এবং ফ্লোরিনও থাকতে পারে, হ্যাঁ হ্যালোজেন থাকতে পারে। এখানে যদি হ্যালোজেন দিতেও এটাও আনসার হইতো, এই যে হ্যালোজেন। তো সবগুলো সমন্বয় হচ্ছে বেসিক্যালি তোমার জৈব যৌগটা তৈরি হয়, বুঝছো? শুধুমাত্র অক্সিজেন আর ফ্লোরিন না, নাইট্রোজেনও, ফসফরাসও, সালফারও। পরবর্তী কোশ্চেনটাতে যাই। কোনটি হেটেরোসাইক্লিক যৌগ? আচ্ছা, হেটেরোসাইক্লিক যৌগ তুমি বুঝবা কিভাবে? বেনজিন চক্রের ভিতরে যদি তোমার হচ্ছে কার্বন বা হাইড্রোজেন বাদে অন্য কেউ চলে আসে, বেনজিন চক্রের ভিতরে কিন্তু, বাইরে না, ঠিক আছে? যেমন দেখো নাইট্রোবেনজিন, এটা কিন্তু বেনজিন চক্রের ভিতরে না, এটা কিন্তু কি হেটেরোসাইক্লিক না, এই যে এটা হেটেরোসাইক্লিক না, বেনজিন চক্রের ভিতরে, এই যে মানে এইখানে কার্বন কার্বন আসছে না, এই যে দেখছো এখানে কার্বন কার্বন থাকে যে এই জায়গাগুলোতে, তো এই জায়গায় কার্বনের জায়গায় যদি অন্য জিনিস চলে আসে, তারপর আবার ন্যাপথলিন, এটা কি হেটেরোসাইক্লিক না? এটাও হেটেরোসাইক্লিক না। পিরিডিন, হ্যাঁ এটা হেটেরোসাইক্লিক, দেখো এটা স্ট্রাকচারটা দেখো, এই যে দেখছো, এই যে
দেখছো এই যে বেনজিন রিংয়ের ভিতরে এনটা চলে আসছে, এটা কিন্তু পিরিডিনের সংকেত। তো দ্যাটস ওয়াই এটা হেটেরোসাইক্লিক, বাকিগুলো কি হোমোসাইক্লিক। তারপর আবার ডায়াজোনিয়াম লবণ, এটাও কিন্তু কি দেখবা বেনজিন রিংয়ের বাইরে তোমার হচ্ছে লবণটা আছে N2Cl। এই যে ডায়াজোনিয়াম লবণটা দেখছো না, এই যে দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে। ও অল রাইট। পরবর্তী পরে আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে আছে, টলুইনের সংকেত কি? এই যে বেনজিনটা আঁকো, এরপর মাথার উপরে মিথাইল মূলকটা দিয়ে দাও, হয়ে গেল কি আমাদের টলুইন। এর সাথে আমার কি বিক্রিয়া করতে হবে? ক্লোরিন। এবং আলো মানে হচ্ছে এখানে বুঝাইছে ইউভি এর কথা। তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো তো? এখানে ইউজুয়ালি এখানে তো তোমার হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপনটা হয়, রাইট? তাহলে এখানে বেসিক্যালি হ্যালোজেন যদি প্রতিস্থাপন হয় কীভাবে হতে পারে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে আর এখান থেকে একটা ক্লোরিন যাবে, তাহলে এই হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে তৈরি করবে HCl, তৈরি করলো। আর এখানে একটা ক্লোরিন চলে গেছে, অবশিষ্ট একটা ক্লোরিন আছে না, ওটা এখানে অ্যাড হবে। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে CH2, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে CH2 আর একটা ক্লোরিন এসে ইনক্লুড হবে, তাহলে CH2Cl। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এই যে ডি যেটা উৎপন্ন হয় সেটার নাম কি? বেনজাইল ক্লোরাইড। ওকে, পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে সুস্থির? আচ্ছা তোমাকে আমি বলি সবথেকে সুস্থির বা সবথেকে স্টেবল তুমি বুঝবা কীভাবে? প্রথমত দেখতে হবে দ্বিবন্ধন আছে কিনা। এখানে দ্বিবন্ধন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। এরপরে তুমি খুঁজবা দ্বিবন্ধন থাকার পরে ওই যে দুইটা কার্বন 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 দ্বিবন্ধন, ওই দুইটা কার্বনের হাতে সবথেকে বেশি হাইড্রোজেন কোথায় আছে। তো আমি যদি একটু খেয়াল করি, এই যে দেখো এই যে কার্বন কার্বন যে ডাবল বন্ড, এই কার্বনের হাতে আছে দুইটা মিথাইল মূলক, এই কার্বনেরও আছে দুইটা মিথাইল মূলক। তার মানে এখানে হাইড্রোজেন টোটাল আছে 3 দুগুণে 6 আর এখানে 6টা 12টা। তার মানে যেহেতু এখানে হাইড্রোজেন সব থেকে বেশি আছে, এটাই হবে সব থেকে বেশি সুস্থির বা স্টেবল। তাহলে এটা হবে আমার আনসার। তাহলে কীভাবে সুস্থির খুঁজতে হবে বুঝছো? তুমি বাকিগুলো কম্পেয়ার করো, এতগুলো হাইড্রোজেন তুমি পাবা না। যেমন এই কার্বনে কার্বন যখন দেখবা, এই কার্বনে একটা হাইড্রোজেন, দুইটা 3টা, আর এখানে 3টা 6টা, আর এখানে 2টা 8টা। এই কার্বন কার্বন ডাবল বন্ড যখন হিসাব করতে যাবে, এখানে হাইড্রোজেন 1 3 4 4 8টা, এখানে 2, আর এই পাশের কার্বনের হাতে 3 5টা, কিন্তু এইখানে সব থেকে বেশি হাইড্রোজেন। তাই এটা হবে সব থেকে বেশি স্থিতিশীল বা সুস্থির। ওজোনোলাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানল এবং প্রোপানন উৎপন্ন হয়? এটা প্রোপানন হবে, প্রোপানন। আচ্ছা তোমাকে একটা কথা বলি, ইউজুয়ালি তুমি অ্যালকিনের ওজোনোলাইসিস করে কি কি উৎপন্ন হয় সেটা বের করো, রাইট? এখানে কিন্তু উৎপাদ দেয়া আছে, বিক্রিয়ক বের করতে হবে। কীভাবে বের করতে পারবা? একটা টেকনিক শিখাই দিচ্ছি। প্রোপানলটা নিবা আগে, প্রোপানল না প্রোপানেল, সরি, প্রোপানেলটা নিবে। দেখো আমার এইদিকে ভালো করে মনোযোগ দাও, এটা তোমার কাজে লাগবে। CH3 CH2 CHO, এটা হচ্ছে প্রোপানেল। এরপরে প্রোপাননটা লেখো, CH3 C ডাবল বন্ড O CH3, এটা প্রোপানন, রাইট? আচ্ছা এই দুইটা তো উৎপাদ হয়েছে কোন একটা বিক্রিয়ক থেকে, ওই বিক্রিয়কটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো ফাইন্ড আউট করি। কি করবা আমি বলি, ওজোনোলাইসিসের মাধ্যমেই তো এইগুলো উৎপন্ন হয়েছে, রাইট? আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, যে দুইটা অক্সিজেন আছে না, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন সরাই দিবা, সরাই দিয়ে এটাকে এটার সাথে ইনক্লুড করবা। ঠিক আছে? কীভাবে দেখো, CH3 CH2 C, আর এখানে ধরো H। এখন এখানে এই কার্বনের যখন একটা অক্সিজেন চলে গেছে, এটার একটা ডাবল বন্ড আছে, মানে দুইটা হাত ফাঁকা। এখান থেকেও যখন দুইটা হাতের জন্য একটা অক্সিজেন চলে গেছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, তো দুইটা হাত এখানে মিলে যে এই কার্বনটাকে অ্যাড করো। এই যে আবারও বলি, এখান থেকে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এখান থেকে একটা অক্সিজেন চলে গেছে, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, তাহলে এই কার্বনটাকে এখানে জোড়ায় দাও, তাহলে তুমি ইজিলি তোমার বিক্রিয়কটা পেয়ে যাবে। তাহলে এই যে কার্বনটা আমি এখানে আনলাম, এরপরে এই কার্বনের সাথে তোমার হচ্ছে কে আছে বলো তো? এই কার্বনের সাথে একটা CH3 এখানে আছে, আর এখানে আরেকটা CH3 আছে। তাহলে এইটা কোথায় আছে দেখো তুমি। তো চলো আমরা একটু দেখি এটা কোথায় আছে। কার্বন কার্বন ডাবল বন্ড, চলো একটু খুঁজলে বের করতে পারবো। CH3 CH2 CH3 CH2 CH, এই যে CH ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড C, তারপরে দুইটা CH3 C, দুইটা CH3। একদম সহজ, দেখছো? এই টেকনিকটা ফলো করবে, ইনশাল্লাহ তুমি ওজোনোলাইসিসে বস হয়ে যাবা। ঠিক আছে? তো তুমি ইউজুয়ালি বিক্রিয়ক দেওয়া থাকতো, তুমি উৎপাদ বের করতে পারতা। এখন আমি তোমার উৎপাদ থেকে বিক্রিয়ক কীভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনটাতে যাই।
তাহলে CH3CH2CH2Cl, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এটার সাথে সোডিয়াম এবং ড্রাই ইথারে বিক্রিয়া করছে, M উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে আমি এই প্রোপাইল ক্লোরাইডটা নেই, এটা বোঝা যাচ্ছে এটা কি উৎস বিক্রিয়া, তাই না? তাহলে এখানে CH3CH2 উৎস বিক্রিয়া তো সবগুলো কি বলো 2 মোল করে নিতে হয় না? হ্যাঁ, তুমিও 2 মোল নিবা, এই যে 2 মোল নাও, এখানে 2 মোল সোডিয়াম নিবা, আর এখানে শুষ্ক ইথার বা ড্রাই ইথার। আচ্ছা, তাহলে এখন বাকি কাজ তোমার হাতে। এই যে 2টা সোডিয়াম 2টা ক্লোরিন, এই যে এখানে 2টা ক্লোরিন আছে না, তো 2টা সোডিয়াম 2টা ক্লোরিনের সাথে যে NaCl তৈরি করবে, 2 মোল NaCl। এরপরে CH3CH2CH2 আরও CH3CH2CH2 আসবে, তাহলে আলটিমেটলি যৌগটা একটু বড় হবে। দেখো CH3CH2CH2 এটা তো ছিল, এটা আবার বসবে না কারণ 2 মোল যেহেতু, তাহলে এখানে CH2CH2 আর লাস্টে CH3। তাহলে দেখো কয়টা কার্বন হলো, 1 2 3 4 5 6, তাহলে এটা হেক্সেন হবে, সব জায়গায় সিঙ্গেল বন্ড। হেক্সেন কোথায় তুমি বলো? এই যে হেক্সেন, তাহলে এটা হচ্ছে আমার আনসার। ডান, অলরাইট। এরপরে কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল, ফাইল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ইলেকট্রো মানে কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রোফাইল কি হবে? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। এখন ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার হবে? যার ইলেকট্রনের ঘাটতি আছে, রাইট? তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি কার? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটু আগে বলছিলাম কিন্তু, তাই না? যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, অ্যালুমিনিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, মানে 8-এর কম, মানে অষ্টক সংকোচন, তাই তার ইলেকট্রনের ঘাটতি আছে, তার ইলেকট্রন দরকার, তাই তাকে বলবো কি? ইলেকট্রোফাইল, তার ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে। নিচের কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে, মানে পজিটিভ। আলটিমেটলি বুঝাইছে পজিটিভের প্রতি কার ভালোবাসা। আচ্ছা, পজিটিভের প্রতি কার ভালোবাসা হবে? যার পজিটিভের প্রতি ঘাটতি আছে। দেখো পানি দেখছো, পানিতে কিন্তু মুক্তজোর ইলেকট্রন আছে 2টা, মানে কি? তার ইলেকট্রন বেশি, মুক্তজোর ইলেকট্রন বেশি, মানে নেগেটিভ বেশি, আর নেগেটিভ যার বেশি সে চাইবে পজিটিভ পাইতে, রাইট? তাই সে হবে কি? নিউক্লিওফাইল। এই যে পানি হবে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই, সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়নের নিচে কোনটি? আচ্ছা, স্থায়িত্বতার দিক থেকে বা স্ট্যাবিলিটির দিক থেকে, ঠিক আছে, কার্বোক্যাটায়নের ক্রমটা কি? প্রথমে 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কোথায়? এই যে এটা হচ্ছে আনসার। কেন এটা সবথেকে বেশি স্থায়িত্বশীল? কারণ এই কার্বোক্যাটায়নটা পজিটিভ, মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে, তো এর কারণে 3টা মিথাইলমূলক তাকে ইলেকট্রন দিচ্ছে। 3 জায়গা থেকে যেহেতু ইলেকট্রন পাচ্ছে, তাহলে সে এখন কি? স্থিতিশীল না, মানে স্থিতিশীল, আগের তুলনায় বেশি স্থায়িত্ব হবে তার বেশি, কারণ সব জায়গা থেকে ইলেকট্রন পাচ্ছে, তারা ইলেকট্রন ঘাটতি ছিল, কিন্তু 3 জন তাকে ইলেকট্রন দিচ্ছে, তো এর কারণে সে অনেক বেশি হবে, মানে স্থায়িত্ব হবে। এটা আমি তোমাদেরকে শিখেছিলাম কি দিয়ে, তোমাদেরকে মনে আছে? এটা তোমাদেরকে বুঝেছিলাম যে ইলেকট্রনটা হচ্ছে খাবার, বুঝছো? খাবার, আর কার্বোক্যাটায়নটা এখানে হচ্ছে ক্ষুধার্ত। তো 3 জায়গা থেকে যখন খাবার আসতেছে, তখন সে খাবার খেতে খেতে অনেক শক্তিশালী হয়ে গেছে, তো তার এর জন্য তার স্থায়িত্ব বেশি, মানে সে এখন স্ট্যাবল, শক্তিশালী, ঠিক আছে? 3 ডিগ্রিটা বেশি। আচ্ছা, এরপরে নিচের কোনটি সব থেকে শক্তিশালী অ্যাসিড? আচ্ছা, এখানে কিন্তু সবগুলো জৈব অ্যাসিড, খেয়াল করছো? সবগুলোই জৈব অ্যাসিড। যেহেতু সবগুলোই জৈব অ্যাসিড, তাহলে আমি কিভাবে ডিটারমাইন করবো? আর সবগুলোতে আবার 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, তো কিভাবে ডিটারমাইন করবো কোনটা বেশি শক্তিশালী? দেখবা কোনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এখানে কে ডিফারেন্ট আছে দেখো, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কোনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন যেখানে এক্সিস্ট করতেছে সেই জায়গাটাতে হচ্ছে কি সবথেকে বেশি শক্তিশালী অ্যাসিড তৈরি হবে। এই যে তাহলে CF3COOH, এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রবণটি উৎপন্ন হয়? আচ্ছা, তাইলে এসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিনের বিক্রিয়া হবে, রাইট? তাহলে বেনজিনটা নাও আগে, এই যে নিলাম বেনজিন, এর সাথে বিক্রিয়া করব এসিটাইল ক্লোরাইড, রাইট? এসিটাইল ক্লোরাইড, তাহলে CH3COCl, এই যে এটা হচ্ছে এসিটাইল ক্লোরাইডের সংকেত। আর ধরো বেনজিনের মাথার উপর হাইড্রোজেন আছে, এটা দেখাই দিলাম আর কি। তাহলে এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো? এটা কি একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না, নাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন? এটা পড়ছো না? এই বিক্রিয়ার নাম কি বলো? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, শুনছি আমরা? অবশ্যই শুনছি। বেনজিনের ফেমাস 5টা বিক্রিয়ার মধ্যে একটা। বেনজিনের আমরা 5টা বিক্রিয়া দেখছি, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন হচ্ছে তার মধ্যে একটা ছিল।
তাহলে ওই জায়গাতে আমরা কি নিছিলাম বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড, রাইট? অ্যাসিটাইল ক্লোরাইড নিছি বলেই ওইটার নাম ছিল ফিটাইল ক্রপ অ্যাসাইলেশন। তো এইখানে দেখো এই হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা চলে যাবে ক্লোরিনের সাথে, তো হাইড্রোজেন ক্লোরিনের সাথে গেলে HCl তৈরি করবে। আর এই যে এখানে যে অ্যাসিটাইল মূলকটা আছে, এই যে অ্যাসিটাইল মূলক, এটা এই বেনজিনের মাথার উপর যুক্ত হবে। তাহলে যুক্ত করে দিই, বেনজিনের মাথার উপর যুক্ত করে দিই, এই যে সি, তারপরে এখানে ডাবল বন্ড ও, আর এখানে সিস। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে এসিটোফেনন, রাইট? এটার নাম কি? এসিটোফেনন। এই যে তুমি হয়তো একটা জিনিস খেয়াল করছো, তোমার কমন কিছু নামধারী বিক্রিয়া থেকে কোশ্চেনগুলো আসতেছে, বুঝছো? তো নামধারী বিক্রিয়াগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় সবাই বলে অনেক ইম্পর্টেন্ট নামধারী বিক্রিয়াগুলো। ওখান থেকে কী কী বিক্রিয়ক, কী কী উৎপাদ, এইগুলা বেসিক্যালি আমাদের জানা লাগে। পরের কোশ্চেনটাতে যাই আমরা। অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়? অ্যাসিড ক্লোরাইড, ধরো আমি একটা অ্যাসিড ক্লোরাইড নিলাম আর COCl, এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাসিড ক্লোরাইড, এর সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া করব, রাইট? এই যে অ্যামোনিয়া, তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, খুব সহজে আমরা এটা বুঝতে পারি। কি হবে? এখান থেকে ক্লোরিনটা যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে তৈরি করবে HCl। আর অবশিষ্ট কি থাকে? RCO, আর এখানে NH2টা অ্যাড হবে, তাহলে এখানে RCO, আর এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, এখন NH2 থাকে, এই যে NH2টা অ্যাড হবে। তাহলে এটা তো আমরা জানি কি অ্যাসিড অ্যামাইড, রাইট? অ্যাসিড অ্যামাইড। ওকে, পরে ইথানলের স্ফুটনাঙ্ক কত? আচ্ছা, এটা একটু মুখস্থ রাখতে হবে, 9 10 হয়তো মুখস্থ রাখছো। 78 ডিগ্রি সেলসিয়াস ইথানলের স্ফুটনাঙ্ক। ইথানলের আরেকটা কোশ্চেন আসে, বলো তো কি? ইথানলের যে সমাণু, যেটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার, এটার স্ফুটনাঙ্ক কত? এটাও কিন্তু কোশ্চেন চলে আসে, ঠিক আছে? তো তোমার হচ্ছে আমি বলবো যে দুইটাই মনে রাখতে হবে, ইথানলের স্ফুটনাঙ্ক এবং ডাইমিথাইল ইথার, দুইটারই তুমি হচ্ছে কি মনে রাখবা, যে স্ফুটনাঙ্কটা। আচ্ছা, এরপরে হচ্ছে পরিমাণগত রসায়নে আসি, আমাদের জৈব রসায়নের পার্টটা শেষ, অর্গানিক কেমিস্ট্রি দেখছই অনেকগুলো কোশ্চেন আসছে। এরপরে আসো পরিমাণগত রসায়নের প্রথম কোশ্চেনটা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার টেকনিকটা কি? যেখানে সি থাকবে, রাইট? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার টেকনিক কি? সি থাকবে। সি অপশনে থাকলেই বুঝবো যে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট, মানে এক্সেপশনাল তো থাকবেই, রাইট? এক্সেপ্ট HCl। দেখো মজার বিষয় হচ্ছে HClটা কিন্তু অপশনে দেয় আছে, দেখছো? তো অনেকে বুঝতে পারবে কি রে ভাই, আমি তো পড়ছিলাম যে সি থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানেও সি এখানেও সি, কিন্তু এটা তো বলে দিছিলাম নিচে যে এক্সেপ্ট HCl, তাহলে HClটা তো বাদ। তাহলে আনসার কি হবে? H2CO4, এটার নাম কি? অক্সালিক অ্যাসিড, রাইট? বা হাইড্রোজেন অক্সালেট। পরের কোশ্চেনটাতে যাই। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে STP-তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা আগে করি, এটা উত্তপ্ত করো, করলাম, এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কাজ কাকে কাকে নিয়ে? চুনাপাথর এবং কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সমতাকরণ করা দরকার, এখানে সমতাকরণ করাই আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কয় মোল আছে? 1 মোল ক্যালসিয়াম কার্বনেটটা, কার্বন ডাইঅক্সাইডও আছে 1 মোল। তাহলে এইখানে ক্যালসিয়াম কার্বনেটের ইনফরমেশনটা কিসে দেয়? গ্রামে, তাহলে গ্রামে কনভার্ট করবো, কত? 100 গ্রাম। আর 1 মোল এটা STP-তে বলছে না কত লিটার পাবো, তার মানে 1 মোল STP-তে কত? 22.4 লিটার। এখন 100 গ্রাম থেকে আমি পাচ্ছি 22.4 লিটার, তাহলে দেয়া আছে কত? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম থেকে কত পাবো? এটা কি ম্যাথ করার দরকার আছে? না, বুঝা যাচ্ছে এটা 2.24, রাইট? ওই যে উইক নেম করে দেখবা, 2.24, ইজি। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? 5%, পার্সেন্টেজে দেয়া আছে, এটাকে কিসে কনভার্ট করতে হবে? ঘনমাত্রায়। তাহলে আমরা ঘনমাত্রা যদি কনভার্ট করতে চাই, আমরা S = একটা সূত্র পড়ছি না, x × 10/m, যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে, x এর মানটা কত? যত পার্সেন্ট দেওয়া থাকে 5, আর ইন্টু 10, আর এখানে m কত বলো? mটা হচ্ছে আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40, তাহলে এটা হবে 50/40, মানে 5/4, রাইট? 5/4। এখন 5/4টাকে যদি তুমি করো, ক্যালকুলেশন করতে যাও, তাহলে এটা আসবে 1.25। আচ্ছা, তাহলে আমাকে এখানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে W এর মান চাইছে, তাহলে আমরা জানি W/m = SV, যেখানে ভিটা লিটারে, তাহলে W = কি হবে? SVm। তাহলে এখানে S কত? 1.25, আর V কত বলো তো? Vটা হচ্ছে, আচ্ছা, কত মিলিলিটার? এখানে মিলিলিটারটা, হ্যাঁ মিলিলিটারটা উঠে গেছে না? আচ্ছা, এখানে মিলিলিটার কত হবে এটা বের করতেছি, তার এটা বের করবো, এটা কারেকশন নিজেরাই করতে পারবো। আচ্ছা, তার আগে এখানে দেখি আণবিক ভরটা হচ্ছে 40, তাহলে 40 আর তোমার ধরো এখানে
1.25 আছে, তাহলে কত আসবে এটা? 40-এর সাথে যদি 1.25 গুণ করি তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে তোমার 50, রাইট? 50। এখন এখানে অপশনে তো 50 আছে, রাইট? অপশনে কি 50 আছে, কিন্তু এখানে ভিটা কি 1 লিটার ইউজ করব? ওকে, তাহলে বেসিকলি আমি হচ্ছে আবার একটু কোশ্চেনটা দেখছিলাম যে এখানে মিলিলিটার কত, এটা কোশ্চেনে দেয়া নাই। যেহেতু কোশ্চেন এখানে দেয়া নাই, এটার আনসারও কিছু নাই, আমি হুদাই খাটলাম বুঝছো, মানে শুধু শুধু খাটলাম। মানে এখানে হচ্ছে বেসিকলি আমি ভাবছিলাম যে হয়তোবা টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? পরে কোশ্চেন মিলাইলাম যে এখানে কোনো মিলিলিটারই দেওয়া ছিল না। তাই মিলিলিটার না দেওয়া থাকলে আমি এটার আনসার কীভাবে করবো? তো এটার আনসারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে কোনোটাই আনসার হবে না, কোনোটাই দেখাইতে যাবে না, ঠিক আছে? আনসারটা কি? ব্ল্যাঙ্ক। আনসার হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, ভি এর মান নাই, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনটাতে যাই। রক্তের হিমোগ্লোবিন সন্নিবেশ 2 × 10⁻³ মোলার হলে পিপিএম একক মান কত? আচ্ছা, তাইলে পিপিএম একক মানে কি? পিপিএম এ কনভার্ট করতে হবে। দেখো, পিপিএমটাকে আমরা হচ্ছে লিখবো মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? এ এককে কনভার্ট করব। আমার এখানে ঘনমাত্রাটা দেওয়া আছে 2 × 10⁻³ মোলার দেওয়া আছে না, এটাকে আমি লিখতে পারি, দেখো কিভাবে, 2 × 10⁻³ মোল পার লিটার লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি। তাহলে এখানে উপরে 2 × 10⁻³ মোল আর নিচে হচ্ছে কি? লিটার। আচ্ছা, এখন এই মোলটাকে কিসে কনভার্ট করতে হবে? মিলিগ্রামে। মোলটাকে কিসে কনভার্ট করব? মিলিগ্রামে। আচ্ছা, মোলটাকে আগে গ্রামে কনভার্ট করব, এরপরে মিলিগ্রাম। তাহলে ভাইয়া মোলটাকে যদি গ্রামে কনভার্ট করতে চাই, আমরা জানি n = W/m, তাহলে W = কি হবে? nm। তাহলে আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। তাহলে আণবিক ভর দ্বারা গুণ দাও, 2 × 10⁻³ আর এখানে কিসের কথা হচ্ছে? রক্তের হিমোগ্লোবিন। আচ্ছা, এখানে হচ্ছে তোমার রক্তের যেহেতু হিমোগ্লোবিন বলছে, এখানে আমাদের কাউন্ট করতে হবে কি বলতো? গ্লুকোজ, যেটার আণবিক ভর কত? 180। তাহলে এখানে লিখবো 180। তাহলে এখানে গ্রামটা পেয়ে গেলাম আর নিচে লিটার। ওকে, তারপরে এখনও কাজ শেষ হয় নাই। তাহলে 180 সাথে 2 গুণ করলে কত হবে? 360। 360 × 10⁻³ তাহলে এখানে 360 × 10⁻³ আর নিচে কি? লিটার। এখন এই গ্রামটাকে আবার কিসে কনভার্ট করতে হবে? বলো, কিসে কনভার্ট করতে হবে? মিলিগ্রামে। তাহলে গ্রাম থেকে যদি মিলিগ্রামে যেতে চাই তাহলে 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমি 360 × 10⁻³ ছিল, এটারে 1000 মানে 10⁻³ দ্বারা গুণ দিব। তাহলে এখানে পাচ্ছি উপরে মিলিগ্রাম আর নিচে তো লিটার আছে। তাহলে এই যে এটা কাটাকাটি, তাহলে আনসার আলটিমেটলি 360 মিলিগ্রাম পার লিটার মানেই পিপিএম। এটা মানে কি? পিপিএম। মিলিগ্রাম পার লিটার মানেই কি? পিপিএম। তাহলে 360 হবে আনসার। বোঝা গেছে? তাহলে আমি হচ্ছে এটা একক কনভার্সন ইজিলি করতে পারি। আমার এখানে ঘনমাত্রাটা ছিল মোলার, এই যে মোলার মানে মোল পার লিটার। এখন এই মোল পার লিটারটাকে, লিটার তো নিচেই থাকুক, মোলটাকে মিলিগ্রামে কনভার্ট করবো। আগে মোলটাকে গ্রামে কনভার্ট করছি আণবিক ভর দ্বারা গুণ দিয়ে, এরপরে এই গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করতে শেষ। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেন। 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? আচ্ছা, চলো এটা বের করি অণুর সংখ্যা। তো এখানে ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম। অক্সিজেন মানে এখানে কাকে বুঝাইছে বলতো? অণু না, তাহলে এখানে আণবিক ভর হবে কত? 32। এন বের করতে হবে, আর এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 × 10⁻23। তাহলে এখানে আমরা জানি W/m = n/na। তাহলে সুতরাং n = হবে W × na / m। W কত? W টা হচ্ছে 10, na হচ্ছে 6.02 × 10⁻23 আর এখানে হচ্ছে 32। আচ্ছা, 32টারে আমি হচ্ছে 32 না ধরে 30 ধরি, সুবিধা হবে ক্যালকুলেশনে। তাহলে এখানে 10 আর 30 কাটাকাটি করলে 3 আর এটা কাটাকাটি করলে 2। তাহলে 2 × 10⁻23 কোথায় আছে? 2 × 10⁻23 তো নাই, কিন্তু 1.88 × 10⁻23 আছে, এটাই আনসার হবে, কারণ এটা ক্লোজ, এটা ক্লোজ, বুঝছো? 2 × 10⁻23 আনসার আসার কথা যদি আমি 30 ধরে কাজ করি, কিন্তু এটা তো ছিল 32, আমি ধরেছি 30, এর কারণে ভ্যারিয়েশন আসছে, ঠিক আছে? এটা 1.88 আসবে। ওকে, কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটার 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে তোমার ঘনমাত্রা কত? আচ্ছা, কস্টিক সোডা মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রতি লিটার মানে এখানে ভি এর মানটা হচ্ছে 1 লিটার, আর 5 গ্রাম মানে ডাব্লিউর মান হচ্ছে 5 গ্রাম। ঘনমাত্রা মানে এস এর মান কত চাইছে? তাহলে আমরা জানি W/m = SV, যেখানে ভিটা লিটারে। সুতরাং W/mv হবে হচ্ছে এস এর মান। তাহলে এখানে ডাব্লিউটা কত? ডাব্লিউটা হচ্ছে 5,
এম হচ্ছে 40 আর ভি কত বলো তো, ভিটা হচ্ছে 1, এটা হচ্ছে এস এর মান। তাহলে 5, 1 আর 40 8, তাহলে 1/8, 1/8। এই 1/8 এর মান কত? 1/8 এর মান হচ্ছে 0.125। তাহলে এখানে আনসার আসবে 0.125 মোলার। ওকে, এইভাবে এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, ঠিক আছে, কারণ ক্যালকুলেটর নাই তোমার কাছে। কোনটি বিজারক? বিজারক মানে কি, যে ইলেকট্রন কি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, কোনটা হবে এখানে আনসার? দেখো তো, এখানে আনসার হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, এ তো ইলেকট্রন গ্রহণ করে, রাইট? আনসার হবে হচ্ছে এই যে সোডিয়াম থায়োসালফেট। দেখো সোডিয়াম থায়োসালফেটটা Na2S2O3 থাকে, এটা পরবর্তীতে কনভার্ট হয় Na2S4O6 এ, ঠিক আছে, এখানে আবার 2 মোল ইউজ হয়। তো এখানে সালফারের জারণ মান থাকে এখানে হচ্ছে 2, বুঝছো, একটা সালফারের জারণ মান থেকে 2, এখানে হয়ে যায় 2.5। কি হয় 2.5, তার মানে বিক্রয়কে ছিল 2, উৎপাদে হয়ে গেছে 2.5, মানে কি এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে, এই যে বিজারক, ইলেকট্রন ত্যাগ হয়েছে। ওকে, তাই সোডিয়াম থায়োসালফেটটা হচ্ছে আনসার, এটা কি একটা বিজারক। মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারকের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক কোনটা? এটা হচ্ছে কি ফেনলফথেলিন। কোনটা? ফেনলফথেলিন। ওকে, এটা হচ্ছে ফেনলফথেলিন। যদি উল্টাটা জিজ্ঞেস করতো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারক, তাহলে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ হইতো। আর যদি হচ্ছে তোমার মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার অথবা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এদের কিন্তু কিন্তু ডিফারেন্ট। ওকে, মানে হচ্ছে যে তোমরা একটা চার্ট পড়ছো না, যে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারে কোন নির্দেশক ইউজ করে, দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষারকে কোন তোমার হচ্ছে নির্দেশক ইউজ করে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তার মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারকের জন্য ফেনলফথেলিন, আর উল্টা যদি হয়তো অর্থাৎ শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের জন্য মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা, K2Cl2O7 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তাহলে চলো দেখি আমরা, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? অক্সিজেন -2, 7টার জন্য -14, পটাশিয়াম একটার জন্য +1, দুইটার জন্য +2, তাহলে ক্রোমিয়াম একটার জন্য, আচ্ছা দেখো এখানে +2, এখানে -14, টোটাল মোট জারণ মান কিন্তু 0, এখানে +2, এখানে -14, তাহলে এখানে দুইটা ক্রোমিয়াম মিলে টোটাল কত হইতে হবে 0 বানানোর জন্য? +12, এই 2 এর সাথে 12 14, 14 - 14 0, তাহলে একটা ক্রোমিয়াম কত হবে? +6, এই যে +6 × 2, তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +6, এত ইজি, রাইট? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। এখন আমরা তড়িৎ রসায়ন দেখব। ওকে, তড়িৎ রসায়নের প্রথম কোশ্চেনটা, আচ্ছা প্রথম কোশ্চেনটা কি, E0 ক্যাথোডের এত দেয়া আছে, E0 অ্যানোডের এত দেয়া আছে, গ্যালভানিক কোষের ইএমএফ কত? আচ্ছা, ইএমএফ বের করার একটা শর্টকাট কি বলো তো? শর্টকাটটা হচ্ছে বড় মান মাইনাস ছোট মান, বড় মান মাইনাস ছোট মান, এটা দিয়ে ইজিলি করতে পারবা, এটা দিয়ে ইজিলি করতে পারবা, বেশিরভাগ ম্যাথে কি তোমার মিলে যাবে। বড় মানটা কত? বড় মান হচ্ছে যে 0.8, এটা আর এটা দেখবা বড় মান কোনটা, এই যে 0.8, মাইনাস ছোট মান কত? -0.76, এই যে -0.76, তাহলে এইখানে 0.8 মাইনাস হচ্ছে প্লাস 0.76, কত আসবে এটা? এটা আসবে হচ্ছে 1.56, এই যে এটা হচ্ছে আনসার, এই যে +1.56। ওকে, তাহলে এটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? বিদ্যুৎ মানে কিউ এর মান চাইছে, কিউ ইকুয়াল টু আমরা কি জানি, ENF বা NEF। ই মানে কি, যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হচ্ছে। কোন গ্যাসের কথা বলছে? হাইড্রোজেন গ্যাস। এখন হাইড্রোজেন গ্যাস কীভাবে হয় দেখো, একটা H+, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, সরি এখানে হচ্ছে H ক্যাথোডে জমা হচ্ছে না, হ্যাঁ, তাহলে ক্যাথোডে যেহেতু জমা হচ্ছে, তাহলে যেটা হবে এখানে H- ছিল, H- একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন রূপান্তর হয়, তাহলে দুইটা হাইড্রোজেন মাইনাস, টোটাল দুইটা ইলেকট্রন ত্যাগ করে H2 রূপান্তর হবে, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হলো? দুইটা, তাহলে ই হচ্ছে 2, যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হবে, ঠিক আছে। যে অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে না, তাহলে এই যে অ্যানোড থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্যাথোডে জমা হচ্ছে, তাহলে এখানে 2, আর এন এর মান কত? কয় মোলের কথা বলছে? 1 মোল, আর এফ তো এফ, তাহলে এখানে কত হবে? 2F। এই যে তুমি বলতে পারো ভাই এটা আমি অ্যাজিউম করে কীভাবে নিচ্ছি, দেখো H+ যদি দেখতে হবে, H+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তো H2+ হওয়ার কথা, তাহলে অ্যানোডে H+ ছিল না, অ্যানোডে কি থাকবে? H-, আসলে ইলেকট্রন ত্যাগ করে H2-তে কনভার্ট হয়েছে, বুঝছো? এইভাবে আমি চিন্তা করছি। এবার হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, দেখো কোনটি সব থেকে শক্তিশালী ইলেকট্রোলাইট? এটা কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। শক্তিশালী ইলেকট্রোলাইট কোনগুলো? যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে তোমার
HCl, H2SO4 এগুলা, বুঝছো? ওকে, তাহলে এখানে আনসার হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এই ছিল হচ্ছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তোমার হচ্ছে ক্লাস, যেখানে আমরা সেকেন্ড পেপারের অধ্যায়গুলো কমপ্লিট করেছি। এবং এখান থেকে তুমি হয়তো বুঝছো যে কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসছে। তো রসায়ন থেকে একটু কম আসছে, পরিবেশ রসায়ন থেকে বেশি আসছে, সব থেকে বেশি আসছে জৈব রসায়ন থেকে, এরপরে পরিবেশ রসায়ন, এরপরে পরিমাণগত রসায়ন, এরপরে এটা। বুঝছো? তাহলে বুঝতে পারতেছো যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স কোনটার বেশি কোনটার কম। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।